আচ্ছা, আমরা যে ফোন বা ল্যাপটপটা পুরনো হয়ে গেলে আর ব্যবহার করি না, সেটার আখির হয়টা কি? কোথায় যায় ওগুলো? এই ফেলে দেওয়া ডিভাইসগুলোকে ঘিরেই কিন্তু গড়ে উঠেছে এক বিশাল বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি, যা এদেরকে একটা নতুন জীবন দেয়। তো আজকের আলোচনায় আমরা ঠিক এই জার্নিটাই দেখব। প্রথমে দেখব ই-ওয়েস্ট বা ইলেকট্রনিক কবরস্থানের সমস্যাটা কত বড়। তারপর দেখব কিভাবে একটা পুরনো মেশিনের পুনর্জন্ম হয়। এর পেছনের বিলিয়ন ডলারের ব্যবসাটা ঠিক কেমন, কি চ্যালেঞ্জ আছে এই ইন্ডাস্ট্রিতে, আর শেষে গিয়ে ভাবব আমাদের পরের ডিভাইসটা কেনার সময় কি ভাবা উচিত। চলুন তাহলে শুরু করা যাক। তো চলুন একদম শুরু থেকে শুরু করি। আর শুরুতেই বুঝতে হবে সমস্যাটা ঠিক কতটা গভীর। আমরা যে হারে ইলেকট্রনিক বর্জ্য মানে ই-ওয়েস্ট তৈরি করে চলেছি, সেটা কিন্তু রীতিমতো ভয়ের ব্যাপার। আর জানেন, এই বিপুল পরিমাণ বর্জ্যের একটা বড় অংশ আসছে কোথা থেকে? আমাদের দেশ থেকে। ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম ই-ওয়েস্ট উৎপাদক। হ্যাঁ, থার্ড ভাবা যায়। এটা কিন্তু একটা বিরাট বড় রেড ফ্ল্যাগ। আচ্ছা, একটা পুরনো ল্যাপটপ বা ফোন ফেলে দেওয়ার পর সেটা আসলে কোথায় যায়? প্রশ্নটা খুবই সাধারণ, তাই না? কিন্তু এর উত্তরটা মোটেও সহজ নয়। আর এই একটা প্রশ্নই কিন্তু আমাদের নিজেদের কেনাকাটার অভ্যাস নিয়ে ভাবতে বাধ্য করে। এটা কিন্তু শুধু আমাদের দেশের সমস্যা নয়, এটা একটা বিশাল গ্লোবাল মার্কেট। দেখুন, 2024-এ এই বাজারের সাইজ ছিল $80 বিলিয়ন, আর ধারণা করা হচ্ছে যে 2033 সালের মধ্যে এটা বেড়ে দাঁড়াবে $206 বিলিয়ন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই বিশাল বাজারের প্রায় অর্ধেকটাই মানে প্রায় 74.8% আছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে, যার মানে এর কেন্দ্রে রয়েছি আমরা, মানে ভারত আর চীনের মতো দেশগুলো। তো সমস্যা তো বুঝলাম, এবার সমাধানে আসা যাক। কিভাবে এই পাহাড় প্রমাণ ই-ওয়েস্টকে সম্পদে বদলে ফেলা হচ্ছে? এখানেই এন্ট্রি নিচ্ছে রিফারবিশড ইলেকট্রনিক্সের দারুণ ইন্টারেস্টিং দুনিয়া। আর এটা কিন্তু মোটেও পুরনো জিনিস একটু ঝেড়ে মুছে বিক্রি করে দেয়া নয়। প্রফেশনাল রিফার্বিশমেন্ট একটা খুবই সূক্ষ্ম ইন্ডাস্ট্রিয়াল স্কেলের প্রসেস, যেখানে প্রত্যেকটা স্টেপে রয়েছে হাইটেক আর স্কিলের এক দারুণ কম্বিনেশন। তো জার্নিটা শুরু হয় কিভাবে? প্রথমে পুরনো ডিভাইসগুলো সোর্স করা হয়। তারপর আসে সবচেয়ে ক্রিটিক্যাল পার্টটা, ডেটা ওয়াইপিং, মানে আগের ইউজারের সমস্ত পার্সোনাল ডেটা পুরোপুরি মুছে ফেলা হয়। এরপর প্রত্যেকটা পার্টস চেক করা হয়, কন্ডিশন অনুযায়ী গ্রেডিং করা হয়, আর শেষে যে পার্টসগুলো খারাপ, যেমন ধরুন স্ক্রিন বা ব্যাটারি, সেগুলো রিপেয়ার বা রিপ্লেস করা হয়। এরপরও কিন্তু কাজ শেষ নয়। এরপর হয় খুব স্ট্রিক্ট কোয়ালিটি কন্ট্রোল আর ফাইনাল টেস্টিং। সবকিছু একেবারে পারফেক্ট হলে তবেই ডিভাইসটা পায় সার্টিফাইড রিফারবিশড ট্যাগ। শেষে প্রফেশনাল প্যাকেজিং করে সেটা আবার অনলাইন বা অফলাইন স্টোরে বিক্রির জন্য চলে আসে। মানে পুরো ব্যাপারটাই হলো কাস্টমারের বিশ্বাস জেতার খেলা। কিন্তু প্রশ্ন হলো, এর পেছনের ইকোনমিক্সটা কি? কেন এই ইন্ডাস্ট্রি এত দ্রুত বাড়ছে? কোন জিনিসগুলো একে এত পুশ করছে? চলুন এবার সেই দিকটা একটু দেখি। দেখুন, রিফারবিশমেন্ট ইন্ডাস্ট্রির এই গ্রোথ কিন্তু হঠাৎ করে হচ্ছে না। ভারতের যে শক্তিশালী ইকোনমিক গ্রোথ, সেটাই আসলে এই ধরনের ইনোভেটিভ আর ভ্যালু ড্রাইভেন ইন্ডাস্ট্রির জন্য একটা দারুণ সুযোগ তৈরি করে দিয়েছে। অর্থনীতি যত বাড়ছে, মানুষ তত নতুন ব্যবসার দিকে ঝুঁকছে। আর আমাদের মতো কনজিউমারদের জন্য এই লাভটা তো একদম চোখের সামনে। একটা নতুন ল্যাপটপের যা দাম, তার 40 থেকে 60% কম দামে একটা রিফারবিশড ল্যাপটপ পাওয়া যেতে পারে। শুধু টাকা বাঁচানোই নয়, পরিবেশের দিকটাও ভাবুন। একটা নতুন ডিভাইস বানাতে যে পরিমাণ রিসোর্স আর কার্বন খরচ হয়, এখানে তা প্রায় হচ্ছেই না। তো কারা কিনছে এই ডিভাইসগুলো? আসলে অনেকেই। টায়ার 2, টায়ার 3 শহরের মানুষজন, যারা কম দামে ভালো জিনিস চান। ছোট আর মাঝারি ব্যবসাগুলো, যারা তাদের খরচ কমাতে চায়। এমনকি সরকারি অফিস বা স্কুল কলেজও কিন্তু এর বড় ক্রেতা। আর হ্যাঁ, যারা পরিবেশ নিয়ে ভাবেন, তারাও তো আছেনই। এই ডেটাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। প্রায় 60% ভারতীয় কনজিউমার এখন জেনে শুনে সাস্টেইনেবল প্রোডাক্ট বা পরিবেশ বান্ধব জিনিস কিনছেন। এটা কিন্তু একটা হিউজ মাইন্ডসেট শিফট, আর এটাই এই মার্কেটকে আরও বড় করছে। আর এই পরিবর্তনের ড্রাইভিং ফোর্স কারা? আমাদের দেশের তরুণ প্রজন্ম, মানে জেনজি আর মিলেনিয়ালস। ভারতের জনসংখ্যার প্রায় 51% তো তারাই।
আর তারা কিন্তু নতুন চকচকে জিনিসের থেকে ফাংশনালিটি আর পরিবেশের ওপর অনেক বেশি জোর দিচ্ছে। তবে সবকিছুই যে দারুণ তা কিন্তু নয়। এই ইন্ডাস্ট্রির সামনেও বেশ কিছু বড় চ্যালেঞ্জ আছে। যেমন এখনও অনেকের মনে সেকেন্ড হ্যান্ড বা পুরনো জিনিস নিয়ে একটা দ্বিধা কাজ করে। সব প্রোডাক্টের কোয়ালিটি একরকম রাখাটাও একটা বড় চ্যালেঞ্জ। পুরনো ডিভাইসগুলো ঠিকমতো কালেক্ট করে আনার জন্য একটা ভালো সাপ্লাই চেইন দরকার, আর লোকাল অসংগঠিত রিপেয়ার শপগুলোর সাথে কম্পিটিশন তো আছেই। এই সব চ্যালেঞ্জ সামলাতে সরকারের একটা খুব গুরুত্বপূর্ণ পলিসি আছে, নাম ইপিআর, মানে এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি। সোজা কথায়, যে কোম্পানি প্রোডাক্ট বানাচ্ছে, প্রোডাক্টের লাইফ শেষ হলে সেটাকে ফিরিয়ে নিয়ে রিসাইকেল করার দায়িত্ব সেই কোম্পানির। এর সাথে যোগ হয়েছে গ্লোবাল রাইট টু রিপেয়ার মুভমেন্ট। এই আন্দোলনের দাবি হল কোম্পানিগুলোকে নিজেদের প্রোডাক্ট সারানোর সুযোগ দিতে হবে, পার্টস সহজলভ্য করতে হবে। এটাও কিন্তু রিফারবিশমেন্ট ইন্ডাস্ট্রিকে বিশাল সাপোর্ট দিচ্ছে। তো সবকিছু শেষে প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে আমাদের কাছেই আসে, আমাদের ব্যক্তিগত পছন্দের কাছে। আমরা পরের বার কি কিনব আর কিভাবে কিনব? আসলে রিফারবিশমেন্ট ইন্ডাস্ট্রি করছেটা কি? এটা ইলেকট্রনিক্সের লাইফ সাইকেলকে একটা সরল রেখা থেকে একটা বৃত্তে নিয়ে আসছে। মানে ব্যবহার করো আর ফেলে দাও, এই কনসেপ্টটাকেই বদলে দিচ্ছে। ফলে বর্জ্য কমছে, রিসোর্স বাড়ছে, আর কম দামে ডিভাইস পেয়ে অনেকে ডিজিটাল দুনিয়ায় আসতে পারছে। ডিজিটাল ডিভাইডও কমছে। তাহলে শেষ করার আগে একটাই প্রশ্ন রেখে যাই, নতুন মানেই কি সবসময় ভালো, নাকি নতুন জিনিস কেনার এই ধারণাকেই নতুন করে ভাবার সময় এসে গেছে? পরের বার কোনো গ্যাজেট কেনার আগে একবার হলেও এই প্রশ্নটা নিজেকে করা যেতেই পারে।